প্রিয় দর্শক, সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। গুলশান 1-এর রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। উত্তরা সেন্টার পয়েন্টের ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে রেজিলিয়েন্ট বিকামিং আ ল্যান্ডমার্ক আর্ট এক্সিবিশন। প্রদর্শনী চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি কণ্ঠশিল্পী মোহাম্মদ রাকিব হাসান। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি তো খুব ভালো আছি। আপনি গান গাইছেন এবং একই সাথে কন্টেন্ট মেক করছেন গান দিয়ে। তো এখন এই সময়টা আসলে কেমন যাচ্ছে, কিভাবে কাজ করছেন সবকিছু মিলিয়ে? আমরা তো একটু অফ সিজনে ছিলাম, শিল্পীদের অফ সিজন চলতেছিল। এই যে শীত চলে আসছে, এখন আবার ব্যস্ততার সময় পার করছি। টিভি শো, স্টেজ শো, ব্যক্তিগত মৌলিক গানের কাজ নিয়েও এই তো মোটামুটি ব্যস্ততা শুরু হয়ে গেছে। আচ্ছা, এবং আপনার একই সাথে একটি ব্যান্ড দল আছে ফ্ল্যাশব্যাক, সুতরাং ফ্ল্যাশব্যাকেরও অনেক কাজ নিশ্চয়ই হবে। আপনি গল্প প্রসঙ্গে বলছিলেন যে গত বছর আপনারা 45টি শো করেছেন সিজনে। তো এই বছর আসলে কতগুলো প্ল্যান আছে বা কেমন যাচ্ছে? এইবার আসলে আমাদের নির্দিষ্ট কোনো প্ল্যান নেই। আমরা জানি যে সামনে একটা বড়সড় পরিবর্তন হতে পারে আমাদের দেশের প্রেক্ষাপট, নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, আবার সামনে রোজাও আছে। আমরা এই সিজনটা একটু আলাদা আলাদা সময় পাচ্ছি। ধরেন এই ডিসেম্বর, জানুয়ারি, আবার মাঝখানে 1-2 মাসের একটা গ্যাপ পড়ে যাচ্ছে, পরে আবার সিজন শুরু হচ্ছে। মানে সেই ক্ষেত্রে এবার এক্সপেকটেশনটা এতটা নাই, আনপ্রেডিক্টেবল বলা যাচ্ছে। তবে আমরা গত বছরের ধারাবাহিকতায় এবারও আশা রাখছি যে আরো বেশ কিছু বেশি শো করবে। আর আপনার মৌলিক গানের কাজ কি করা হচ্ছে এখন? জি, এখনো পর্যন্ত প্রায় 10টা গানের ভোকাল কমপ্লিট। আগামী 2-3 দিন পরে আমার বেশ কয়েকটা শুট আছে। এটা এই ডিসেম্বরের লাস্ট উইক থেকে আস্তে আস্তে একটার পর একটা রিলিজ হতে শুরু করবে। বড় বড় কোন প্ল্যাটফর্মে রিলিজ হবে? আপনার ইউটিউব চ্যানেল আছে নিশ্চয়ই? আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে। আমার পার্সোনাল কাজও হয়েছে 2টা, এবং বিভিন্ন বড় বড় চ্যানেল, বিশেষ করে ধ্রুব মিউজিক স্টেশন, জি সিরিজ, তারপর জন মাল্টিমিডিয়া, এছাড়াও বেশ কয়েকটা বড় বড় চ্যানেলে এই কাজগুলো আসবে, আপনারা দেখতে পাবেন। অবশ্যই সেগুলোর প্রত্যাশায় থাকলাম। কিন্তু তার আগে জানতে চাইবো যে আপনার কাছে যে কোনো একটি গান গাইবার আগে আসলে কোন বিষয়গুলো আপনার কাছে খুব ম্যাটার করে? আসলে গান হচ্ছে মনের খোরাক। গান আপনি দেখবেন একজন রিক্সা চালকও রিক্সা চালানোর সময় গুনগুন করতেছে, আবার একজন এসি রুমে বসেও কানে হেডফোন লাগিয়ে মনের সুখে গান শুনছে। আসলে গানটা হচ্ছে ভিতর থেকে যারা ধারণ করে, একটু সুর, একটু নোটেশন, একটু ভিতর থেকে লিরিকটাও ইম্পর্টেন্ট, ভিতর থেকে একটু আবেগ মিশ্রিত, আবার রোমান্টিক হলে একটু রোমান্টিজম মিক্স করে, মানে যে গানের যে প্রেক্ষাপট সেটা যদি পারফেক্টলি ডেলিভারি দেওয়া যায়, আমার মনে হয় যারা লিসেনার থাকে তাদের জন্য শুনতে খুবই সুবিধা হয়। কিন্তু আপনি তো ফোক ফিউশনটা একটু বেশি করে থাকেন, এর পেছনে কোনো কারণ আছে কি? কারণ বলতে আমি মূলত বেড়ে ওঠা আমার গ্রাম থেকে। আচ্ছা, আমার গ্রামে একটা দল ছিল, বেহুলা লক্ষিন্দর দল। আমি দেখতাম শীতের মধ্যে তারা রাত জেগে জেগে পালা গান করতো। ওই বিশেষ করে মানুষকে সাপে কাটলে সারা রাত ওই যে পায়ের ওই যে মোটা আঙ্গুলটা আছে, ওই আঙ্গুলে রশি বেঁধে বেঁধে ঝেড়ে ঝেড়ে বিষ নামাইতো এবং সারা রাত গান করতো আমার চাচা, আমার দাদারা। এবং আমার একজন দাদা, উনিও জীবিত আছেন এখনো, উনি মঞ্চ নাটক করতেন। উনি বই পড়ে দিতেন, যে ক্যারেক্টার প্লে করার জন্য বই পড়ে দিতেন। এই যে এইগুলা দেখেছি ছোটবেলায়। আমি আবার স্কুল কলেজে টপার ছিলাম সবসময় পড়াশোনায়। আমি ওইগুলা দেখে দেখে ভিতরে ভিতরে নেওয়ার চেষ্টা করতাম, ধারণ করতাম,
যে কখনো যদি সুযোগ হয় এগুলো আমি এক্সপ্রেস করব মানুষের সামনে। ওই সেই থেকে একটা ইন্সপিরেশন এবং ভিতর থেকে ধারণ করা। বাহ। আচ্ছা, এই যে গান গাওয়া একরকম, আবার কন্টেন্ট ক্রিয়েশন, মানে দুই জিনিস, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটার মধ্যে আপনি আসলে গানটাকে ইনক্লুড করলেন এবং সেটা করোনার সময়টা থেকে কিভাবে হলো? বাংলাদেশে যখন করোনার প্রকোপটা বাড়ে, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, মেবি জানুয়ারির 18-20 এরকম একটা সময়, আমার মনে আছে 19-এর দিকে। তখন সবাই কেউ কেউ গ্রামে চলে যাচ্ছে, কেউ কেউ আবার যার যার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, কেউ কেউ আবার ঘরমুখী হয়ে যাচ্ছে। মানে ওই সময়টাতে আমি ময়মনসিংহে ছিলাম। মানে আমার ফ্রেন্ড সার্কেলদেরও আমি সঙ্গ পাচ্ছিলাম না ঠিকঠাক মতো, আমার যে সার্কেলটা ছিল। তখন আমিও মোটামুটি ডিপ্রেশন থেকেই ভাবলাম আমি তো গুনগুন করতে পারি, গান গাই, ছোটবেলা থেকে স্কুল কলেজে স্টেজ পারফর্ম করতাম, আমার কোন একটা ইনস্ট্রুমেন্টের সাথে আমি কানেক্টিভিটি বাড়াইতে পারি, হ্যাঁ, মানে নিজের স্কিলটা ডেভেলপ করা। সেই ক্ষেত্রে ভাবলাম যে অল্প সময়ের মধ্যে কোন ইনস্ট্রুমেন্টটা শেখা যায়। সেটা আমি ইউটিউব ঘাটাঘাটি করে দেখলাম যে ইউকুলেলে নামে একটা যন্ত্র আছে। এটা হচ্ছে একটা স্প্যানিশ ইনস্ট্রুমেন্ট। এটাকে বাংলাদেশে এনে এটাকে দোতারার বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এটাতে কিন্তু আপনি ক্লাসিক্যালও বাজাইতে পারবেন বা গিটার স্টাইলও বাজাইতে পারবেন, কিন্তু আমি যে জিনিসটা বেছে নিয়েছি সেটা হচ্ছে দোতারা স্টাইল। মানে বাংলা লোকগানের সাথে যে স্টাইলটা বেশি ফেভার করে, সেই স্টাইলটা আমি ফলো করলাম। ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো দেখে আমি আয়ত্ত করার চেষ্টা করলাম। তারপর নিজে শেখা পুরোটাই সম্পূর্ণ আমার নিজে থেকেই শেখা, যতটুকু বাজাচ্ছি, যতটুকু গাইছি, নিজের চেষ্টা এখনো পর্যন্ত আসা। পরে আমি একটা সময় গিয়ে বুঝলাম যে যেহেতু আমি সঙ্গীতে ঢুকে পড়েছি, সঙ্গীতকে লালন করছি, ধারণ করছি, সঙ্গীত তো সবসময় গুরুমুখী বিদ্যা, আমার একজন গাইডলাইন দেওয়ার জন্য কারো দরকার। পরে আমি স্থানীয় ওস্তাদের কাছে গেলাম, তাদের কাছে পরামর্শ নিলাম, বেশ কিছু গুণী মানুষের সাথে পরামর্শ নিলাম। তারা আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করলো যে না, তুমি নিজের চেষ্টায় অনেক এগিয়েছো, আমরা যে পরামর্শ দিব সেই পরামর্শ অনুযায়ী আগাইলে তুমি ভালো কিছু করতে পারবা। এই তো তারপর থেকে নিয়মিত চর্চা শুরু করেছি, তাদের গাইডলাইন নিচ্ছি, এখনো নিচ্ছি, ইনশাল্লাহ এইভাবেই চলতে থাকবে। আপনার পেজের ফলোয়ার সংখ্যা কত এখন পর্যন্ত? আমার মূলত 3টা পেজ এখন বর্তমানে, 3টাই অফিসিয়াল। আমার অ্যাডমিনরা মোটামুটি হ্যান্ডেল করছে, আমি মাঝে মধ্যে একটু ডু মারি আর কি। আমার যে বড় পেজটা আছে ওটাতে রিসেন্টলি 1 মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়ে গেছে। 1 মিলিয়ন হওয়ার 15 দিনের মধ্যেই আরো 1,80,000 গেছে, মানে এখন মেবি 11,80,000 বড় পেজটাতে। আরেকটা আমার সেকেন্ডারি পেজ আছে, ওটা হচ্ছে রাকিব গানওয়ালা। একটা হচ্ছে বড় পেজ রাকিব গানওয়ালাতে, ওটা 2,20,000 ফলোয়ার। এবং রিসেন্টলি এই মাসখানেক আগে আরেকটা ক্রিয়েট করছে আমার একটা অ্যাডমিন, রাকিব 2.0, ওটা হচ্ছে 15,000 ফলোয়ার। এই হচ্ছে। আর আমার ইউটিউব চ্যানেলের, বড় ইউটিউব চ্যানেলে 2,70,000-এর মতো ফলোয়ার আছে। নতুন আরেকটা মাল্টিমিডিয়া চ্যানেল খুলেছে, RS মাল্টিমিডিয়া, ওটার ফলোয়ার প্রায় 10,000 হয়ে গেছে। আচ্ছা, এই মাল্টিমিডিয়া চ্যানেলটা ওপেন করার পেছনে কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি আমার ইচ্ছা আছে এই মাল্টিমিডিয়া চ্যানেলটাতে মানে বাংলাদেশের কিছু অবহেলিত শিল্পী থাকে, যারা গ্রামে গঞ্জে সুযোগের অভাবে এদের ভিতরের প্রতিভাটাকে তুলতে পারে না। আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা আছে, জানি না ইচ্ছাটা কবে পূরণ করতে পারবো, সেই চিন্তাধারা থেকে এখন থেকে আমি আগাচ্ছি। একটু সময় করে, অনেক ফান্ডিং এর ব্যাপার স্যাপার থাকে, কিছু প্রত্যন্ত এলাকার শিল্পীদের নিয়ে বা অবহেলিত শিল্পীদের নিয়ে তাদেরকে খুঁজে বের করার একটা ওয়ে আছে, একটা টিম ক্রিয়েট করতে হবে। সবকিছু মিলে তাদেরকে ধরে এনে পরিকল্পনা আছে, এখন বাস্তবায়নের জন্য আসলে কি কি করতে হবে সেটাই বিষয়। একটু ছোটবেলায় যদি ফিরে যেতে চাই, তাহলে ছোটবেলায় কখনো কি ভেবেছিলেন রাকিব যে আপনি সঙ্গীত শিল্পী হবেন বা গানের ভুবনে থাকবেন? না, আমি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত লাইফের কোনো গোল সেট করতে পারিনি। মানে আমার কথা হচ্ছে, আমি প্রতিদিন সকালে বা দুপুরে যখনই ঘুম থেকে উঠি না কেন, দুপুর বললাম কারণ সকালে ঘুম থেকে কমে ওঠা হয়, যখনই ঘুম থেকে উঠি যে আজকে কি কি কাজ আছে আমার হাতে, এগুলো আজকে করে ফেলবো, আজকের কাজগুলো আজকে শেষ করতে হবে। প্রতিদিন দিনকে দিন আমি আগাইতে চাই। ধরেন আমি ছোটবেলায় প্ল্যান করতাম ডক্টর হবো, ইঞ্জিনিয়ার হবো, মানে অ্যাজ ইউজুয়াল টিচাররা জিজ্ঞেস করতো, ফ্রেন্ডসরা জিজ্ঞেস করতো কি হবে, ডক্টর ইঞ্জিনিয়ার। কিন্তু আমিও তখনও বলতাম ওই যে সবার দেখা দেখি, কিন্তু আমার ভিতরে আসলে কোনো কিছু ফিক্সড ছিল না। তবে আমার একটা ইচ্ছা, আমি নিজে পরিশ্রম করে আমার একটা মাল্টিমিডিয়া দাঁড় করানোর ইচ্ছা আছে। আমার ব্যান্ডের জন্য আমার সবসময় নিবেদিত প্রাণ, একটা ভালো প্ল্যাটফর্ম দাঁড় করানো দিতে চাই, নিজের একটা পরিচয় হোক, যেই পরিচয়ে আমি বাংলাদেশে একটু সুনাম কুড়াতে পারবো, নিজে ভালোভাবে চলে ফ্যামিলিকে দেখে এবং আমার আশেপাশের
কিছু হতদরিদ্র বা অসহায় মানুষদের তাদের জন্য কিছু করে দিতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই। সমাজের উপরে যে আমাদের আসলে একটা দায়বদ্ধতার জায়গা আছে সেটা আমাদেরকে মনে করাটা প্রতি মুহূর্তে খুব জরুরি। ব্যান্ডের কথা বলছিলেন, ফ্ল্যাশব্যাক, সেটা আপনি শুরু করেছেন 1 বছর 1 মাস, খুব বেশি দিন হয়নি। যখন শুরু করেছিলেন তখন আসলে কি চিন্তা কাজ করেছে বা কাদেরকে নিয়ে শুরু করলেন, কি ইনস্ট্রুমেন্ট আছে? আমার ব্যান্ডের প্রথম প্রোগ্রাম ছিল কুমিল্লাতে, সিসিএন ইউনিভার্সিটিতে। আমি এবং আমার ব্যান্ডের আরেকজন ভোকালিস্ট আছে, ও হচ্ছেন অনিক সূত্রধর। ও একটা বেসরকারি চ্যানেল থেকে বের হয়েছে, ফার্স্ট রানার আপ ছিল। ও অনেক ভালো গায়। আমি আর ও একসাথে কাজ করার সুবাদে একদিন একটা কল আসে যে কুমিল্লাতে আপনারা গান করতে আসবেন 2 জন। আচ্ছা। আমি বললাম আমরা তো গান করি, কিন্তু এত বড় স্টেজে কখনো করা হয় নাই, না প্লিজ আপনারা আসুন, আপনাদের গানও আমাদের খুব ভালো লাগে। পরে আমরা ওখানে যাওয়ার আগে আমাদের গিটারিস্ট আছে আশিসকে কল দিলাম, আশিস তুমি একটু আসো, আমরা একটু প্ল্যান করি। আমরা তো যাচ্ছি ওখানে গান করতে, আমরা 3-4 জনের একটা দল নিয়ে যাই, এত হিউজ বাজেট নাই আমাদের। আচ্ছা। পরে আশিস বললো যে ভাই আমরা যেহেতু যাচ্ছি আমরা একজন রিদমিস্ট নিয়ে যাই। পরে আমরা ডাকলাম পলাশ রিদমিস্ট দাদাকে। এখন রিদমিস্ট ডাকানোর পরে ভাবলাম একটা বেস গিটার নিয়ে যাই, আমাদের পরিচিত আছে রাব্বি ভালুকার, ওরে বললাম তাহলে একটা বেস গিটার নিয়ে যাই রাব্বি। তারপরে পূর্ণ ছিল ওই সময় আমাদের শুরুর দিকে মেম্বার ছিল, ও পারকাশন প্লে করতো, এবং হঠাৎ করে মনে হলো তাহলে আমাদের একজন কিবোর্ডিস্ট দরকার। আচ্ছা। আমাদের শহরে আছেন কিবোর্ডিস্ট আজাদ ভাই। আজাদ ভাইকে বললাম তাহলে চলেন আমরা, বাজেট ডাজন্ট ফ্যাক্ট, আমরা এত বড় একটা অপরচুনিটি পাইছি, সবাই মিলে বাজেটের দিকে না তাকিয়ে আমরা সবাই মিলে একটা স্টার্ট আপ করি। এই 5-6 জনের একটা ট্রিম হয়ে গেল। হঠাৎ করে আবার বলতেছে যেহেতু আমরা শো করতে যাচ্ছি, চলেন তাহলে আমরা একটা নাম দিয়ে একটা শো করতে যাই, আমাদের ব্যান্ড দাঁড় করাই। ইনস্ট্যান্টলি আমরা পার্কে বসে প্ল্যান করলাম, সবাই ভাবতেছে কি নাম দেবো, কারো মাথা থেকে আসলে হঠাৎ করে আশিস দেবনাথ আমাদের গিটারিস্ট, ও বলতেছে যে ভাই আমার একটা নাম সিলেক্ট করা আছে, আগে থেকে ভাবছিলাম ফ্ল্যাশব্যাক। আচ্ছা। আমি বললাম বাহ সুন্দর নাম তো, সবার অ্যাপ্রিসিয়েশনে নামটা সিলেক্ট হয়ে গেল। পরেই নভেম্বরের 4 তারিখ, নভেম্বরের 4 তারিখ 2024 আমরা শুরু করে দিলাম। এই তো আমাদের একসাথে যাত্রা শুরু হয়ে গেল। অলরেডি আমাদের 1 বছর পূর্তি হয়ে গেছে, এবং আমাদের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা ময়মনসিংহে একটা 5টা থেকে 6টা ব্যান্ড নিয়ে একটা ওপেন কনসার্ট করব, এটার প্ল্যানও আমরা অলরেডি করে ফেলেছি। ব্যান্ড দল সম্পর্কে তো শুনলাম, এবার একটু আপনার কাজের প্রসঙ্গে যদি জানতে চাই যে প্রথম মৌলিক গানটা আপনার কিভাবে করা হয়েছিল? প্রথম মৌলিক গান যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ওই যে আমি বললাম না বেহুলা লক্ষিন্দরের একটা টিম, ওই ছোটবেলায় আমি একটা গান শুনতাম, গ্রামীণ টাইপের কথাটা আর কি। আজে কি প্রেম শিখাইয়া গেলি প্রাণ সখী, যারে দেয় মনপ্রাণ সে দেয় ফাঁকি, আরে বড়ই গাছে যেমন বাদুর ঝুলে তেমন করে ঝুলবো আমি তোমার গলে। এই কথাটা আমি ওইখান থেকে শোনার পর থেকে গানটা আমার তখনই ছোটবেলা থেকে মুখস্থ। আচ্ছা। রিসেন্টলি নাগরিক টেলিভিশনের প্রডিউসার শ্রদ্ধা আনিস ভাই আমাকে কল করলেন, রাকিব তোমাদের একটা গান করাবো, তুমি একটু আমার সাথে দেখা করো। গেলাম, উনি বাংলাদেশের অন্যতম এখন কম্পোজার যিনি আছেন আকাশ মাহমুদ ভাই, কণ্ঠশিল্পী কম্পোজার যাই বলি না কেন, গুণান্বিত করলে শেষ হবে না, তরুণ সমাজের আইডল বলতে গেলেন উনি। এখন ওনার স্টুডিওতে নিয়ে গেলেন, আমি অনিক সূত্রধর এবং পুষ্পিতা মিত্র, আমরা 3 জন গানটা ভাইকে শোনাইলাম যে ভাই আমরা কোরাস টাইপের করি, একটা পার্ট করি। আকাশ মাহমুদ ভাই শোনার পরে বললো যে আজকেই তোমাদের ভোকাল নিয়ে নেব। এত সুন্দর গান আমি খুবই কম শুনেছি, আর কথাগুলো খুবই অর্থবহ। পরে ওই দিন আমরা ভোকালটা ফাইনাল করি, বুঝলি আজ থেকে 3 মাস আগে আমরা ভোকাল দিয়েছিলাম গানটার। এই তো আগামী 14 তারিখে আমাদের শুট ফাইনাল হবে। আচ্ছা, মানে এখনো রিলিজ হয়নি গানটি? না, রিলিজ হয় নাই, মেবি এই মাসের লাস্টের দিকে আমরা। এটা কি আপনার প্রথম মৌলিক গান? এইটা হচ্ছে আমার প্রথম মৌলিক গান। এরপরে ওই গানটা করার পরে আমি আরো বেশ কিছু গান করেছি। উল্লেখযোগ্য হচ্ছে আমার এলাকার বড় ভাই হচ্ছে লুৎফর হাসান ভাই, ভুলি তুমি কার আকাশে। উনি আমাকে ডাকলেন, রাকিব, ওনার অ্যাটিটিউড আমার খুব ভালো। এই রাকিব, আমার অফিস একদিন আয়। দুর্দান্ত। একদিন অফিসে আয়, তোরা তো ভালোই ফেসবুকে গান টান করস, এইভাবে কথা ভালোই তো ফেসবুকে গান টান করস, তাইলে আয় তুই আর ওই যে বাবরি চুল সোলাইমানের সহ নিয়ে আসিস, এরকম গ্রামীণ টাইপের। না আমাদের সাথে খুবই মিশুক। সোলাইমান ভাই হচ্ছে আমার বাঁশিওয়ালা, উনি খুবই ভালো গান করেন, ভালো বাঁশি বাজে, আমাদের একই গ্রামে উঠে বসা, আশেপাশের গ্রামে। তাহলে আসলাম, আমরা নিকেতনে গেলাম। নিকেতনে আসার পরে উনি ভোকাল নিলেন, একটা দুর্দান্ত গান। তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই, তোমার আমার মধ্যে তবু ভালোবাসার সীমা নাই। গানের কথাটা হচ্ছে এরকম।
এটারও শুটিং ডেট হয়ে গেছে অলরেডি, মেবি 11 তারিখে শুট। আমরা সবকিছু শেষ করে মানে বললাম না এই ডিসেম্বর মাসটা একটা অন্যতম টার্নিং পয়েন্ট আমার জন্য। আর এছাড়াও আজিজুল হক ভাইয়ের কথা এবং সুরে বিয়ান সাহেব নামে একটা গান আসতেছে, আরে ও গো বিয়ান সাহেব আপনি মানুষ নাকি পরে, মানে এরকম, মানে এইবার তো বিয়ের সিজন চলতেছে, হ্যাঁ আরো কিছু মৌলিক গান চলতেছে। তারপর আমার একটা মৌলিক গান আছে, আমার ভিতর বাহিরে বন্ধু তোমার বসত বাড়ি। নাকি আপনি পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী এবং লেখাপড়া শেষ করে ফেলেছেন ইতিমধ্যে, তো গানটাকে আসলে প্রফেশনে নিয়ে এগোনোর ইচ্ছে আছে না অন্য কোনো কিছু? আমার মূলত গানটা খুবই ভালো লাগে, ভিতর থেকে করি, এটা মনে হয় কখনো ছাড়তে পারবো না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আব্বু আম্মুকে অলরেডি কনভিন্স করে ফেলেছি যে আব্বু আম্মু আপনারা আমাকে মানুষ করেছেন, অনেক স্ট্রাগল করে আমাকে এই পর্যন্ত এনেছেন, আপনারা আমার উপর একটু ভরসা রাখুন। আমি আস্তে 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 নিজের জন্য কিছু করতে চাই, আমি চাকরি বাকরি করতে চাই না, হ্যাঁ এই যে 8টা 5টা ডিউটি করতে চাই না, আমি একটু উঠতে চাই, এবং পাশাপাশি আপনাদের দোয়া থাকলে আমি কিছু বিজনেস দাঁড় করাতে চাই যাতে আমার গানের উপর প্রভাবটা না পড়ে। আমার ব্যক্তিগত ইচ্ছা আমি বিজনেসম্যান হব, পাশাপাশি গানটাকে করে যাব যাতে আমার গানটা থেমে না থাকে। অবশ্যই আমরা চাই আপনার প্রত্যাশা পূরণ হোক, স্বপ্নগুলো উড়াল দিক আকাশে। অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে এসেছেন এবং এত কথা শেয়ার করলেন, নতুন নতুন অনেক কিছু জানতে পারলাম আপনার সম্পর্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।